এই ভিডিওতে আমরা মেনলি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। তো ভারতীয় টিমের কাছে দ্বিতীয় টেস্টের আগে খুবই চিন্তার বিষয়, যেখানে শোনা যাচ্ছে যে দ্বিতীয় টেস্ট থেকে নাকি রেস্ট দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। তাহলে বুমরার জায়গায় কে খেলবে, আর বুমরা না থাকলে ভারতের এই টেস্ট ম্যাচের অবস্থা কী হবে। অন্যদিকে ইংল্যান্ডের জন্য খুশির খবর, সেখানে বুমরা তো খেলবে না, এটা একটা খুশির খবর বটেই। তারই সঙ্গে ইংল্যান্ড স্কোয়াডে যোগ দিয়েছে জোফরা আর্চার, যে খুব সম্ভবত সেকেন্ড টেস্টে খেলতে পারে। এবং তারই সঙ্গে কথা বলবো যে দ্বিতীয় টেস্টের আগে ভারতের কোন কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার। তো তিনটে এমন পয়েন্ট বলবো যেগুলো সচরাচর কেউ খেয়াল করেনি প্রথম টেস্টে, বা কেউ অতটা নোটিস করেনি। তো সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকম এই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং তারই সঙ্গে আমরা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, যেখানে রোজ ছোটো মোটো সমস্ত আপডেট দিয়ে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলটাকেও কিন্তু ফলো করে নিও বা সাবস্ক্রাইব করে নিও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো ইংল্যান্ড স্কোয়াড নিয়ে। তো দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড স্কোয়াড অ্যানাউন্স করেছে, যেখানে ইংল্যান্ডের স্কোয়াডে যোগ দিয়েছে জোফরা আর্চার। 4 বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরছে জোফরা আর্চার। যদিও প্রথম টেস্ট থেকেই তার হাঁকার কথা ছিল, বাট আইপিএলে সে চোট পায় এবং চোট পাওয়ার জন্য এতদিন খেলতে পারেনি। বাট সে ফাইনালি রিকভার করেছে এবং তারই সঙ্গে কয়েকদিন আগেই সে কিন্তু কাউন্ট্রি ক্রিকেটও খেলেছে এবং কাউন্ট্রি ক্রিকেট খেলে ডাইরেক্ট সেকেন্ড টেস্টের স্কোয়াডে কিন্তু সে যোগ দিয়েছে। এবং রিপোর্ট অনুযায়ী খুব সম্ভবত শোনা যাচ্ছে সেকেন্ড টেস্টে সে কিন্তু ভারতের বিরুদ্ধে খেলতে পারে। যেখানে ইংল্যান্ডের প্লাস পয়েন্টটা কী হবে না, জোফরা আর্চার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তার সঙ্গে লম্বা প্লেয়ার, মানে তার কাছে ইংল্যান্ডের স্কোয়াডে বা প্লেইং 11-এ যদি জোফরা আর্চার থাকে, সেক্ষেত্রে ইংল্যান্ডের টিমের কাছে এক্সট্রা পেস এবং বাউন্স যেটা জোফরা আর্চারের কাছে আছে, সেটা কিন্তু ইংল্যান্ড টিম কাজে লাগাতে পারবে। এবং যে জায়গায় ভারতের কিন্তু ব্যাটসম্যানদের একটু দুর্বলতা আছে স্পেস এবং বাউন্সে, তো সেই জায়গাটা জোফরা আর্চারে কিন্তু কাজে লাগাতে পারবে। এবার আর্চার কতটা লাইন লেন্থে বল করবে সেটা একটা দেখার বিষয়, কারণ আর্চার যখন ফর্ম খারাপ যায় আর্চারের, তখন কিন্তু সে খুবই খারাপ বল করে। যদিও টেস্টে তার রেকর্ড যে আহামরি কিছু ভালো তাও নয়, সে 13টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত এবং 13টা ম্যাচে মোটামুটি 42টির মতো তার উইকেট আছে 31 এভারেজের সাথে। এবার প্রশ্ন, সে কি সেকেন্ড টেস্ট খেলবে? তবে রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে সে সেকেন্ড টেস্ট খেলতে পারে, বা তার সেকেন্ড টেস্টের খেলার সম্ভাবনা কিন্তু চরম রয়েছে। অন্যদিকে ভারতের জন্য খুবই খারাপ খবর, রিপোর্টে অনুযায়ী শোনা যাচ্ছে যে সেকেন্ড টেস্ট থেকে নাকি জসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি, তবে কিছু গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সেকেন্ড টেস্ট থেকে জসপ্রীত বুমরাকে কিন্তু রেস্ট দেওয়া হতে পারে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। এবার প্রশ্ন এখন এটাই যে তাহলে ভারতীয় দলে কী হবে। বুমরা থাকাকালীনই ভারতীয় দলের বোলিং লাইন আপের এরকম অবস্থা, থাকাকালীনই প্রথম ম্যাচটা হারলো, তাহলে যদি বুমরা না থাকে তাহলে সেকেন্ড টেস্টে ভারত কী করবে, ভারতীয় বোলাররা কী করবে, বাকি বোলাররা কি কামব্যাক করতে পারবে? তো যারা খেলছিল প্রসিদ্ধ কৃষ্ণা বলো, শার্দুল ঠাকুর বলো বা মোহাম্মদ সিরাজ বলো, তাদের বোলিং দেখে তো মনে হলো না যে তারা আহামরি কিছু একটা করতে পারবে। তো এখন ভারতের টিমের কাছে এটাই প্রশ্ন, তাহলে কি ভারত গোহারান হেরে যাবে? আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে সবার মনে, যে তার পরিবর্তে কে খেলবে। তো সেই ব্যাপারে একটা ডিটেলস ভিডিও পরবর্তীকালে আসবে। তো তার জায়গায় খেলার মতো এখন দুজনেই আছে, যেহেতু হর্ষদীপ রানা চলে গেছে, হর্ষদীপ রানা স্কোয়াডে নেই, তো সেই জন্য দুটো অপশানে আছে, এক হচ্ছে আকাশদীপ এবং 2 হচ্ছে আর্শদীপ সিং। তবে খুব সম্ভবত আর্শদীপ সিংয়েরই ডেবিউ করার সম্ভাবনাই রয়েছে সবথেকে বেশি। এবার প্রশ্ন, সেই আর্শদীপ সিং কি বুমরার জায়গাটাকে পূরণ করতে পারবে? একটা প্লেয়ার যে এতটা এক্সপিরিয়েন্স নিয়ে খেলছিল, ওয়ার্ল্ডের নাম্বার 1 বোলার। অন্যদিকে আর্শদীপ সিং, সে এখনও পর্যন্ত একটা টেস্ট ম্যাচ খেলেনি, এবং তার কাছ থেকে আমরা কতটা আশা রাখতে পারি? অনেকে হয়তো তার কাছ থেকে বুমরার মতনই আশা রাখবে, যদিও সেই আশা রাখাটা কিন্তু একদমই ঠিক হবে না, কারণ সে হয়তো ফার্স্ট টাইম টেস্ট ম্যাচ খেলবে। তবে দেখার বিষয় কি করে, নাকি তার পরিবর্তে আকাশদীপ খেলে, সেটাও একটা প্রশ্ন থাকবে। তবে ওভারঅল বলতে গেলে ভারতীয় টিমের কাছে কিন্তু বড় চিন্তার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যদি জসপ্রীত বুমরা না খেলে। তবে তারই সঙ্গে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, যে প্রথম টেস্ট এবং সেকেন্ড টেস্টের মাঝখানে 7 দিনের গ্যাপ, যেটা কিন্তু কম কথা নয়, 1 সপ্তাহের গ্যাপ। তা সত্ত্বেও বুমরার কী করে ওয়ার্কলোড বেশি হয়ে যাচ্ছে সেটা তো আমার মাথায় ঢুকছে না। 1 সপ্তাহ গ্যাপ, যেখানে শোনা যাচ্ছে যে প্রথম 4 দিন, প্রথম ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর থেকে 4 দিন তারা ইন্ডিয়া টিম রেস্ট করবে বা করছে এখন। তারপরে টেস্টের জন্য যে 2-3 দিন থাকবে, সেই জন্য সেকেন্ড টেস্টের জন্য প্রিপারেশন নেবে। তাহলে একটা টেস্টের পর যখন 4 দিন একটা প্লেয়ার গ্যাপ পাচ্ছে, তো আমার মতে তো এটা এনাফ একটা প্লেয়ারকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কন্ট্রোল করার জন্য। বাকি যদি অন্যান্য টেস্টগুলো দেখি, দ্বিতীয় টেস্ট থেকে বাকি টেস্টগুলো যদি দেখি, সেক্ষেত্রে অন্যান্য টেস্টে কিন্তু মাত্র 3 দিন, কোনোটা 4 দিন করে গ্যাপ রয়েছে। তার সেই ক্ষেত্রে বুমরা কী করে একটা টেস্ট খেলে আরেকটা টেস্ট পরবর্তীকালে খেলবে, সেটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটা সবারই মনে। এই জায়গায় প্রথম টেস্ট থেকে দ্বিতীয় টেস্টে কিন্তু 7 দিনের গ্যাপ,
তো এই ক্ষেত্রে কিন্তু বুমরাকে সেকেন্ড টেস্ট খেলানোটা আমার মতে বলে যে যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য হয় তাহলে অবশ্যই কিন্তু বুমরাকে সেকেন্ড টেস্ট খেলানো দরকার। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। এবং তারই সঙ্গে কথা বলবো যে দ্বিতীয় টেস্টের আগে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে কি মানে কোন কোন জায়গাগুলো একটু ঠিক করা দরকার। নর্মালি বোলিং লাইন আপ, মিডল অর্ডার, রান এগুলো তো সবাই বলছে, বাট তিনটে আমি এমন পয়েন্ট বলবো যেগুলো সচরাচর কেউ খেয়াল করে না। খেয়াল করে না বা করেনি। প্রথমত গিলের ক্যাপ্টেন্সি। তো গিলের ক্যাপ্টেন্সি নিয়ে এমন কিছু খুব একটা কথা বলবো না, কারণ জাস্ট এই প্রথম সে ক্যাপ্টেন হয়েছে, এই প্রথম টেস্টে ক্যাপ্টেন্সি করছে, তাও আবার ইংল্যান্ডের মতো মাটিতে। তো গিলের যদি খেলাটা দেখে থাকো, ক্যাপ্টেন্সি দেখে থাকো, তাহলে কিন্তু অনেক রকম ডিসিশন কিন্তু গিলের ভুল নেওয়া হয়েছিল, মানে টুকটাক কিছু ভুল হয়েছিল, যদিও সেই জায়গায় বেশি প্রশ্ন করা ঠিক হবে না। গিলের ক্যাপ্টেন্সি নিয়ে যেহেতু একটা ম্যাচ খেলেছে, তার আর একটু এক্সপিরিয়েন্স দরকার। তবে সেই জায়গায় একটা কাজ করা যেত, গৌতম গম্ভীরের উচিত ছিল বাইরে থেকে কিন্তু এই ম্যাচটাকে কন্ট্রোল করা। যেখানে আমরা ইংল্যান্ডের অনেক সময় দেখে থাকি বেন স্টোকস যতই ক্যাপ্টেন হোক, পিছন থেকে যখন ব্রেন্ডন ম্যাকুলাম অনেক কিছু ইশারা করে, বলে যে এইকে বল দাও, ওকে বল দাও। এই টেস্টেও দেখছিলাম যে বলছিল স্পিনার নিয়ে এসো। তো সেরকম কিন্তু গৌতম গম্ভীর চাইলে করতে পারে এবং সেই করার অধিকার কিন্তু গৌতম গম্ভীরের আছে। তো সেটা গৌতম গম্ভীর না করে গিলের ওপরই পুরোপুরি ছেড়ে দিচ্ছে, এটা আমার মতে বলে ঠিক নয়। তো একটু সেই ব্যাপারটা কন্ট্রোল করলে হয়তো গিলেরও বুঝতে সুবিধা হবে, তারও অনেকটা এক্সপিরিয়েন্স বাড়বে, সেও বুঝবে যে আমি কী করব। তো গৌতম গম্ভীরের এই জায়গাটা কিন্তু একটু নজর দেওয়া দরকার। সেকেন্ড যে ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো ভারতীয় বোলারদের নো বল করার প্রবণতা। দুটো ইনিংস মিলিয়ে প্রত্যেকটা বোলারই মানে কখনো না কখনো নো বল করেছে। দুটো ইনিংসে বুমরা টোটাল 5টা নো বল করেছে, প্রসিদ্ধ কৃষ্ণা 5টা নো বল করেছে, মোহাম্মদ সিরাজ 2টো নো বল করেছে, শার্দুল ঠাকুর 2টো নো বল করেছে এবং জাদেজা 1টা। মানে টোটাল 5 5 10, 2 12, 2 14, আগে 15টা। দুটো ইনিংসে মিলিয়ে 5টা বোলার মিলিয়ে টোটাল 15টা নো বল করেছে। এটা কিন্তু একটা মুখের কথা নয়, কারণ অন্যান্য ম্যাচে কি হয়, একটু এদিক ওদিক করে বল করতে হয়, প্লেয়াররা মারে, বোলাররা ভয় খেয়ে যায়। কিন্তু একটা টেস্ট ম্যাচে একটা প্লেয়ারের কাছ থেকে বা একটা বোলারের কাছ থেকে নো বল, তাও এরকম 5-5টা নো বল, এটা কিন্তু আশা করা যায় না। আর এই নো বলের ফল কি হতে পারে সেটা আমরা প্রথম ইনিংসই দেখে নিয়েছি, যেখানে হ্যারি ব্রুক প্রথমে 0 রানে আউট হয়ে যাচ্ছিল, ক্যাচ আউট হয়ে গিয়েছিল, বাট সেটা বুমরা নো বল ছিল এবং তার ফলস্বরূপ হ্যারি ব্রুক কিন্তু 99 রান করেছে। তো সেই 99 রানটা না হলেও কিন্তু ভারত অনেকটাই হয়তো ম্যাচটা জিতে যেত। তো ভারতীয় বোলারদেরকে চেষ্টা করতে হবে যাতে নো বলটা একটু কম করা যায়, কারণ আমরা দেখেছি যতই হোক বুমরা যত ভালোই বোলার হোক, বুমরার কিন্তু একটু নো বল করার প্রবণতা একটু বেশি আছে। মিডিলে মানে প্রথম দিকে তার প্রচুর নো বল হতো, হয়তো আগে একটু কমেছিল, বাট এই ম্যাচেও কিন্তু 5টা নো বল করেছে। তার সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা, তারও কিন্তু বেশ কিছু নো বল হয়। জাদেজা যে একজন স্পিনার, সেও নো বল করছে। তো ভারতীয় বোলারদের কিন্তু এই জায়গাটা কিন্তু একটু ঠিক করতে হবে একটা টেস্ট ম্যাচ জিততে গেলে। এবং তারই সঙ্গে 3 নম্বর যে পয়েন্টটা, সেটা আমি অলরেডি আগে আলোচনা করে নিয়েছি, সেটি হলো মিডল অর্ডার ব্যাটসম্যানদের রান করার প্রবণতা। তো প্রথম ইনিংসে ভারত 41 রানের মধ্যে লাস্টে 7টা উইকেট হারিয়েছে এবং ঠিক সেকেন্ড ইনিংসেও 334-এ 4 উইকেট ছিল, সেখান থেকে 364 রানে অল উইকেট হয়ে যায়, মানে ওই 30-35 রানের মধ্যে অল উইকেট হয়ে গেছে। যে জায়গায় ইংল্যান্ডের লোয়ার মিডল অর্ডারটা বা বোলাররা মিলে বা অলরাউন্ডাররা মিলে লাস্টের দিকে এসে 4 উইকেট থাকতে লাস্ট 4 উইকেট পার্টনারশিপে তারা 111 রান যোগ করেছে একটা ইনিংসে। সেই জায়গায় দুটো ইনিংস মিলিয়ে ভারতীয় বোলাররা বা লোয়ার মিডল অর্ডাররা 100 রানও করতে পারেনি। তো এই জায়গাটায় অবশ্যই ইমপ্রুভ করা দরকার, যেটা আমি আগে আলোচনা করেছি। এটা শুধুমাত্র ভারতের বোলারদের বা লোয়ার মিডল অর্ডার আজকের সমস্যা নয়, বহু দিন ধরে টেস্টে এই সমস্যা হয়ে আসছে, যেখানে অন্যান্য টিমের বোলাররা বা লোয়ার মিডল অর্ডাররা বা অলরাউন্ডাররা কিন্তু একটু আধটু কন্ট্রিবিউট করে, মানে ভালোই কন্ট্রিবিউট করে। সে জায়গায় ভারতীয় বোলাররা বা লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা, যেটা জাদেজা বলো, শার্দুল ঠাকুর, এরা তো অলরাউন্ডার, তো এরা কিন্তু রান করতে ব্যর্থ হচ্ছে। তো সেই জায়গাটাও কিন্তু ইমপ্রুভ করা অবশ্যই দরকার পরবর্তী টেস্ট ম্যাচ জিততে হলে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আমার ওপিনিয়নগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।